বিয়ের পর আমি আমার স্ত্রীকে আজ পর্যন্ত দেখিনি। হ্যাঁ, তার কণ্ঠস্বর শুনেছিলাম, খুবই মিষ্টি কণ্ঠ, কিন্তু মেয়েটা হয়তো কুৎসিত। রিফাতের কথা শুনে তার বন্ধুরা চমকে উঠে। রিফাত বিবাহিত মানে? তারা তো ঘুণাক্ষরও টের পেল না। সামিয়া পাথর কণ্ঠে বলল, কয় বছর চলে তোর বিয়ের? এই তো 2 বছর হতে চলল। লামহা কণ্ঠে বিস্ময় ঢেলে বলল, মানে? রিফাত, তুই 2 বছর ধরে মিঙ্গেল হয়ে ঘুরে বেড়াচ্ছিস আর আমরা কিছু জানিও না? বাহ! পাশ থেকে সাদিব বলে উঠল, হ্যাঁ সেইটাই। আমরা কি তোর কেউ না? আমাদের জানানোর কথা একবারও প্রয়োজন মনে করলি না? নিজাম কটমট করে বলল, আপন মনে করলে কি আর লুকাতো? নিজের বউয়ের সাথে দেখাও করালি না। সবার অভিযোগ। রিফাত বিনা শব্দে শুনলেও নিজামের কথায় বিরক্তি নিয়ে বলল, আমি নিজেই নিজের বউকে একবারও দেখতে পারলাম না, তোদের কি দেখাবো? আলুর খোসা। সামিয়া বলল, মজা করিস আমাদের সাথে? বিয়ে করেছিস অথচ বউকে দেখিসনি? রিফাত নিরস গলায় বলল, সত্যি দেখিনি রে। আর তার চেয়েও বড় কথা, বিয়ের পরের দিন সকালেই সেই কানাডা চলে গিয়েছে। আহ সবাই, হ্যাঁ, তোদেরকে খুলে বলি 2 বছর আগে ঘটনা। মা, আমি বারবার বলছি নিজের থেকে 8 বছরের ছোট কোনো মেয়ে আমি বিয়ে করতে পারবো না। মেহুর থেকে রিজেকশন পাওয়ার পর আমি তোদের নিজের জন্য পাত্রী খুঁজতে বলেছি ঠিকই, কিন্তু তার মানে এই না যে যার তার সাথে আমাকে বেঁধে দিবে তোমরা। রিফাতের মা নূরজাহান বেগম ছেলেকে এক কথাই বললেন, বিয়েতে হ্যাঁ বলা ছাড়া আর একটা কথাও যদি বলেছিস তাহলে আজ থেকে তোর মা মরে গেছে। রিফাত বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকালো। একটা তুচ্ছ মেয়ের জন্য তুমি মরার কথা উল্লেখ করলে মা? আমি কি এতটাই বোঝা হয়ে গেছি তোমাদের কাছে? নূরজাহান বেগম ছেলের কথায় চোখ গরম করে বলে, নিজুম তুচ্ছ মেয়ে না, ও রিফাত তোর হবু বউ। আর কি বললি, কার বোঝা হয়ে গেছিস? এইসব তো মেয়েদের ডায়লগ। তুই কি মেয়ে? রিফাত থতমত খেয়ে মুখ ঘুরিয়ে নিল। নাটক সিনেমা দেখতে দেখতে রিয়াল লাইফে প্রয়োগ করে বসছি। কাসুমাসু হয়ে বলে, হয়েছে হয়েছে, আমাকে আর অপমান করতে হবে না। আমি আবার আমার মায়ের বাধ্য সন্তান। বলেই রুমের দিকে রওনা দিল। নূরজাহান বেগম কতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলেন। এ কেমন কথা? পরদিনই পারিবারিকভাবে রিফাত আর নিজুমের বিয়ে সম্পন্ন হয়। নিজুমের অনার্স শেষ হওয়ার পরে তাকে উঠিয়ে দেওয়ার কথা থাকলেও সেদিন ঝড় বৃষ্টিতে রিফাতরা নিজুমদের বাসায় থেকে যায় বলে রিফাতকে নিজুমের সাথে কিছুক্ষণ আলাদা কথা বলতে দেওয়া হয়। দেখো মেয়ে, আমি তোমাকে বউ হিসেবে এখনও মেনে নিতে পারিনি, আর কোনো দিন পারবো কি না তাও জানি না, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করব মানিয়ে নিতে। আর কিছু বলার আগেই নিজুম বলে দিল, চেষ্টা করলেও মানিয়ে নিতে পারবেন না। যদি কোনো দিন আমাকে দেখতে পান, আমাকে ছাড়ার সিদ্ধান্ত নিতে আপনার 2 সেকেন্ডও লাগবে না। এত মধুর কণ্ঠস্বর শুনে মুগ্ধ হতে গিয়েও নিজুমের এমন রহস্যময়ী কথায় রিফাত ভাবনায় পড়ে গেল। ছাড়ার জন্য 2 সেকেন্ড লাগবে না মানে? কিছু বলতে গিয়েও থেমে যায়। লক্ষ্য করলো যে নিজুম এখনও ঘুমটা খোলেনি। তাহলে মেয়েটা কি কুৎসিত, এই জন্যই সারার কথা উল্লেখ করলো? রিফাত ভেবেই নিল যে মেয়েটি হয়তো দেখতে অসুন্দর, তাই এই কথা বলেছে। এই জন্য আর কথা বাড়ালো না। চুপচাপ রুমে গিয়ে বেরিয়ে গিয়েও দরজার আড়াল থেকে একবার দেখে যে যদি মেয়েটা ঘোমটা খুলে তাহলে হয়তো মুখটা দেখতে পাবে। কিন্তু তার ভাবনার ভেতরে পানি ঢেলে দিয়ে নিজুম চিল্লিয়ে বলল, এত তাড়াতাড়ি আমাকে দেখতে পাবেন না মিস্টার, একটু ধৈর্য ধরুন। ধাক্কা সামলানোর জন্য আগে নিজেকে প্রস্তুত করুন। নিজুমের কথায় রিফাত খানিকটা লজ্জা পেয়ে চলে যায় সেখান থেকে। এরপর আর কখনো দেখা হয়নি নিজুম ও রিফাতের। শুধু বিয়ের পরের দিন সকালে ঘুম থেকে উঠে শুনল যে তার বউ ফুরত
কিসের জন্য গিয়েছে জিজ্ঞেস করলে নিজমের ছোট ভাই নাফিস বলে যে পড়াশোনা করতে গিয়েছে। বর্তমান সব কিছু বলা শেষ করে রিফাত দীর্ঘশ্বাস ফেলে। তার জীবনটা এক ঝড়ে এলোমেলো হয়ে গেল। না পেল বউ, আর না পেল তার দেখা। রিফাতের বন্ধুদের আসমান থেকে পড়ার উপক্রম। তারা যেন বিশ্বাস করতে পারছে না, মনে হচ্ছে কোনো ট্র্যাজেডি গল্প শুনছে। ওরে শালা, তার মানে তুই মিঙ্গেল হয়েও সিঙ্গেল। নিজামের রসিকতায় সবাই বিরক্ত হলো। এইটা কি রসিকতা করার কথা? রিফাত কিছু বলতে নিলেই তার ফোনে বাবার কল আসে। কল রিসিভ করে কথা বলার পর তাড়াহুড়ো করে উঠে যায়। তার দৌড়ঝাঁপ দেখে লামহা প্রশ্ন করে বসে, কিরে হঠাৎ করে তোর কি হলো? রিফাত তাড়াতাড়ি করে ম্যানিব্যাগ ফোন সব পকেটে ঢুকিয়ে রেস্টুরেন্ট থেকে যেতে যেতে বলে, আমার হয়েও না হওয়ার বউ এসেছে, তার মুখও দর্শন করতে যাচ্ছি। না দেখাতে চাইলে ওর ঘোমটা টেনে নিজের গলায় ফাঁস লাগিয়ে দিব, বাইরে পরে কথা হবে। এই বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যায়। এদিকে রেখে যায় অবাক হয়ে তাকিয়ে থাকা চারজনকে। তাদের মাথায় একটা কথাই ঘুরতে থাকে, তবে কি রিফাত শেষমেশ বউ পাগলা হবে? ড্রাইভার থাকায় নিজে গাড়ি চালাতে হয়নি রিফাতের। গাড়ি এসে থামলো মাটির অঙ্গন নামক বাড়িটির সামনে। রিফাত তড়িঘড়ি করে গাড়ি থেকে দৌড়ে বাড়ির ভেতরে সদর দরজার সামনে গিয়ে দরজার হাত রেখে হাঁপাতে লাগলো, যেন ম্যারাথন রেসে গিয়েছিল। ড্রয়িং রুমে সবাই তখন নিজুমের সাথে কথা বলেছিল। কারো হাঁপানোর শব্দ শুনে তারা পিছনে চায়। নিজুম তাড়াতাড়ি করে নিজের মুখ ঢেকে নেয়। কিরে রিফাত, কি হয়েছে তোর? নূরজাহান বেগমের কথার কোনো উত্তর না পেয়ে রিফাত শুধায়, বউ কই? আমার বউ? শুনলাম ও এসেছে। ওই মেয়ে মানে আমার বউ কই? সবাই ব্যাবলার মতো তাকিয়ে থাকলো। এ কেমন নির্লজ্জ কথা রে বাবা! রিফাতের বাবা উজ্জ্বল সবার সামনে লজ্জা পেয়ে ছেলের দিকে তাকিয়ে ধমকে বলে, বউদের সামনে এসব কি কথা? হ্যাঁ বেয়াদব! ধমক খেয়ে হুঁশ ফিরল রিফাতের। থতমত খেলো, কি বলতে কি বলে ফেলেছে। উত্তেজনার তার নাই। আমতা আমতা করে বলল, না মানে ভুল বলেছিলাম আর কি। রিফাতের কাজিন ওয়াহিদ বলে উঠল, ভুল বলেছিস মানে? তার মানে তোর বউ না অন্য কারো বউ? রিফাত চমকে তাকায়, বলে কি এই ছেলে একটা মাত্র বউ তার? এইভাবে তার বউকে অন্য কারো বউ বলাই যেন কলিজা কামড়ে ধরল। সে কি তার বউকে অন্যকে দান করেছে নাকি? আশ্চর্য! আশ্চর্য! তাড়াতাড়ি বলে, না না, অন্য কারো বউ কেন হতে যাবে? আমারই তো বউ। 2 বছর আগে বিয়ে করে আমাকে রেখে ফুরত হয়ে গিয়েছিল। আমি কি আমার বউকে অন্য কাউকে দান করেছিলাম নাকি যে অন্য কারো বউ হবে? এক নিঃশ্বাসে এগুলো বলে থামলো রিফাত। পরেই কি বলেছে বুঝে আসতে শুকনো একটা ডোক গিলে আজ তার কপালে টিকটিকির তাণ্ডব চলবে মনে হচ্ছে। রিফাতের কথায় সবাই এক নাগাড়ে হাসতেই থাকে। না, এবার আর পারা যাচ্ছে না। উজ্জ্বল সাহেব সবার মাঝ থেকে উঠে রুমের দিকে গেলেন। বেশিক্ষণ থাকলে যতটুকু মান সম্মান আছে সেটুকুও থাকবে না। অন্যদিকে নিজুম ঘোমটার আড়ালে থেকেই কপালে চাপড় মারল। এই লোকটা কি আসলে এমন ঠোঁটকাটা, নাকি উত্তেজনায় ভুলভাল বলে ফেলছে? নূরজাহান বেগম সবার হাসি থামিয়ে হেঁটে এসে রিফাতের সামনে দাঁড়িয়ে বললেন, নিজুম কালই কানাডা থেকে ফিরেছে। আমরা তো শ্বশুর বাড়ির লোককে বলেছি যেন ওকে এখন উঠিয়ে দেয়, পরে কোনো দিন আমরা অনুষ্ঠান করে নিবনি। তারা প্রথমে রাজি না হলেও আমাদের জড়াজড়িতে রাজি হয়। নিজুমের বড় ভাই এসে ওকে একটু আগে দিয়ে গেছে, যা বউকে রুমে নিয়ে যা। রিফাতের তো মন চাচ্ছে মায়ের গালে টুপটাপ কয়েকটা চুমু খেতে। মা তার মনের অবস্থা বুঝে গিয়েছে, তাই তো এক অসাধ্য সাধন করে ফেলল, কিন্তু মানুষের সামনে কিছুই বলল না। এর হিসেব নিকেশ পরে হবে। রিফাত নিজুমকে নিয়ে রুমের দিকে পা বাড়াতেই গেলে তার ছোট ফুপি ঈশা পথ আটকে দাঁড়িয়ে
অসহায় মুখে বললেন, কিন্তু রিফাত, আমাদের বংশের নিয়ম তো জানিস যে বর বউ প্রথম দিন একসাথে থাকতে পারে না, তাই আজ ও তোর ছোট বোন রোজার রুমে ঘুমাবে। রিফাতের মুখ এবার দেখার মতো হলো। কোন চোখে মায়ের দিকে তাকালে দেখে মা তার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আশপাশ লক্ষ্য করে বুঝলো শুধু মা না, এমনি ছোট বড় সকলে মিটি মিটিয়ে হাসছে। পরিস্থিতি বুঝে আসতেই চট করে নিজুমের হাত ধরে রুমে চলে গেল। রিফাত চলে গেলে সবাই হাসিতে ফেটে পড়ে। অন্যদিকে নিজুম চমকে রিফাত এর হাতের দিকে তাকিয়ে আছে। লোকটার থেকে এই প্রথম একটা স্পর্শ পেল। রিফাত তাড়াতাড়ি নিজুমকে নিয়ে রুমে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিল। নিজুম রিফাতের হাব ভাব বুঝতে পারছে না। রিফাত ধীরে ধীরে হেঁটে নিজুমের সামনে এসে বলল, খোমটা খোলো। ওয়েট, বলেছি খোমটা খোলো ফার্স্ট, আমি তোমায় দেখব। এত পালাই পালাই করো কেন? এইবার একটুও লজ্জা পায় না রিফাত? কারণ ঘরে একমাত্র সে আর তার হয়েও না হওয়া বউ আছে। রিফাত লজ্জা না পেলেও নিজুম বেশ লজ্জা পেল। কিসব নির্লজ্জ দাসের কথাবার্তা। সে সে দেখেন, পাগলামি করবেন না। আমি না চাইলে আপনি কোনোদিনই আমার চেহারা দেখতে পারবেন না। কেন দেখতে পারবো না? তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমাকে দেখার সম্পূর্ণ অধিকার আছে আমার। আর তার চেয়েও বড় কথা, আজ পর্যন্ত তো শুনলাম না যে বউ কিনা বরকে মুখ দেখায় না। নিজুম ফোড়ন কেটে বলে, কখনো শোনেনি, এখন শুনবেন। তারপর রিফাতের একটু কাছে এগিয়ে এসে বলে, আর 2 মাস সহ্য করেন, এরপর আমি নিজ থেকে ধরা দিব। তখন আমি না, আপনি নিজে আমার থেকে পালাই পালাই করবেন। বলেই দূরে সরে গিয়ে আবার বলে, আপনি বাহির থেকে এসেছেন, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। রিফাত বলল, আমি বাথরুমে যেতে পারবো না। কেন? তুমি বাইরে যাও, এটা তো আমার রুম না। বাথরুমে গন্ধ কেমন একটা। নিজম মিটি মিটি হেসে বলে, কেন, আপনার হাগায় গন্ধ বেশি নাকি? রিফাত কেসে উঠে, এ কেমন কথা ভাই? না, এর সামনে থাকলে দেখা যাবে মান ইজ্জত সব ফালুদা হয়ে না যায়। নিজমের থেকে বাঁচার জন্য যেই না দৌড় দিবে, অমনি টাস করে একটা বাড়ি খেলো দেওয়ালের সাথে। কারণ তারা এক কোণায় দাঁড়িয়ে কথা বলছিল। তার অবস্থা দেখে নিজম ফিক করে হেসে উঠল। রিফাত কোনো মতে মাথা ঢোলে ওয়ার্ডরোব থেকে একটা টি শার্ট আর লুঙ্গি নিয়ে বাথরুমে দৌড় দিল। ওদিকে নিজম তো হাসছেই। বেশ শায়েস্তা হয়েছে আজ রিফাত। রিফাত বাথরুম থেকে বের হয়ে নিজমকে না দেখে বিছানায় বসে বসে ফোন স্ক্রল করতে থাকলো। অনেকক্ষণ গেলেও নিজমের দেখা নেই। এবার রিফাত উঠে নিচে যেতে লাগলো। ড্রয়িং রুমে বসে সবাই বসে তখন আড্ডা দিচ্ছিল। উপর থেকে রিফাত দেখলো তার বউ তার ভাই বোনদের সাথে হাসি ঠাট্টা করছে। তার বোন রাউজা তো নিজমকে পেয়ে একেবারে গড়ে বসেছে। রিফাত শুনেছিল রৌজা নাকি নিজমকে আগে থেকে চিনত, কিন্তু তাদের হাব ভাবে তো মনে হচ্ছে তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড। রাউজা আর ওয়াহিদ যেন এখনই ভাবি ভক্ত হয়ে গেছে। ওয়াহিদ নিজমকে বলছে, বুঝলে ভাবি ভাইয়াটা আমার একটু পাগল, ওকে একটু টাইট দিয়ে নিও। রাউজা বলল, ওয়াহিদ ভাই আসতে বলো, ওই রাক্ষস শুনলে দড়ি দিয়ে বেঁধে পুরো বাড়ি ঘোরাবে তোমাকে। রিফাত বলল, তা তো ঘোরাবই, আমায় নিয়ে বদনাম করবে, আর আমি কি সহ্য করব নাকি? রিফাতের কণ্ঠ শুনে রাউজা আর ওয়াহিদ ভয় পেয়ে গেলেও নিজম চুপ থেকে, সে কি ভয় পাবে নাকি? তার কি ঠেকা পড়েছে এই উল্লোককে ভয় পাবে? হ্যাঁ। ওয়াহিদ নিজের পক্ষ সাফাই দিয়ে বলল, আরে রিফাত, জানিস না একটু আগে রাউজা তোর নামে যে কি বলল? রাউজা বড় বড় চোখ করে তাকালো। কি বলে এই ছেলে? সে নিজেই তো বদনাম করছিল, এখন আবার তার দোষ? রাউজা ওয়াহিদের মাথায় চাটি মেরে বলে, ওয়াহিদ ভাই খারাপ হয়ে যাবে কিন্তু মিথ্যা কথা বললে, তোর মতো শাকসুন্নি নামের মিথ্যা বললে কোনো পাপ হবে না। ব্যাস লেগে গেল দুইজনের মারামারি। রিফাত তাদের মারামারিকে পাত্তা না দিয়ে নিজমকে বলে, নিজে উঠো, ঘরে চলো। ওয়াহিদ মারামারি থামিয়ে রিফাতের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। নিজুকে রিফাত
রিফাত আমতা আমতা করতে লাগলো। পিছন থেকে নূরজাহান বেগম তাদের কাছে আস্তে আস্তে বললেন, বলো তোর ভাবিকে রিফাত ভালোবেসে নিজু বলে ডাকছে, তাই না রিফাত? রিফাত মায়ের দিকে তাকিয়ে মাথা চুলকালো। নূরজাহান বেগম রিফাতকে উদ্দেশ্য করে বলল, এখন নিজুম যাবে না রুমে, আমরা প্ল্যান করেছি যেহেতু আজকেই নিজুম এসেছে, তার মানে আজকে তোদের বাসর রাত, তাই তোর রুম সাজাচ্ছি আমরা, এই জন্য তো তোকে তখন রুমে যেতে দিলাম না। যা, সন্ধ্যা হয়েছে, একটু পরে নিজুমকে আমরা তোর রুমে দিয়ে আসবো। এখন তুই যা। রিফাত অসহায় মুখে স্থান ত্যাগ করলো। দেখ, ভেবেছিল বউটাকে দিয়ে একটু সেবা করাবে, কিন্তু বউ তার ধরাই দিল না। না, এমন হলে তো চলবে না, বউকে বাগে আনতে হবে। রাত তখন আনুমানিক 10টা বাজে। রিফাত নিজের কক্ষে বসে নিজের পাঞ্জাবিতে আঁকি বুকি করছে। বউটা তার এখনও আসছে না। বড় বিপদ তো। একটু পর খট করে দরজা খোলার আওয়াজ হলো। তার মানে নিজম এসেছে, কিন্তু একই বইয়ের সাথে বিশ্ব বাহিনীগুলোও এসেছে। তাদের দেখে রিফাত কতক্ষণ চোখ মুখ কুঁচকে বসে রইল, কিন্তু তারা রিফাতকে অবাক করে দিয়ে নিজুমকে বিছানায় বসিয়ে দিয়ে সবাই চলে গেল। রিফাতের খুশি দেখে সে তো মনে মনে ভেবে নিয়েছে বইয়ের চেহারাটা আজ দেখতে পাবে। যেহেতু তার বাসর রাত, তার মানে নিশ্চয়ই সে এখন গিয়ে তার বইয়ের ঘোমটা খুলতে পারবে। যেই ভাবনা সেই কাজ। রিফাত এগিয়ে গিয়ে নিজুমের ঘোমটায় হাত দেওয়ার আগে নিজুম হুট করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। রিফাত ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কি ভাবলো আর কি হলো? বউটা তো তার বড় চালাক। রিফাত দাঁড়িয়ে নিজুমকে বলল, এমন করছো কেন? তোমার মুখ দেখলে কি ক্ষতি হবে? কিছু তো নিশ্চয়ই একটা আছে যার জন্য তুমি তোমার মুখ দেখাতে চাচ্ছ না। যখন বুঝতে পেরেছেন কিছু একটা আছে, তখন কেন জোর জবরদস্তি করছেন? রিফাত এবার রেগে গেল। কি শুরু করেছো তুমি? আমি আর কিছু বলার আগেই দরজায় শব্দ হলো। নিজুম গিয়ে দরজা খুলে দিলে ওয়াহিদ ও রওজা একটা কিছু নিয়ে রুমে ঢুকলো। তারা নিয়ে আসা জিনিসটা রুমে রেখে চট করে বেরিয়ে গেল। তারা যেতে নিজুম এগিয়ে এসে কাপড়ে ঢাকা জিনিসটার ওপর থেকে কাপড় সরিয়ে দিল। রিফাত চমকে একবার নিজুমের দিকে তো আরেকবার বিড়ালো লাঠিটার দিকে তাকাচ্ছে। নিজুম তার অবাকতা দেখে নিজেই বলতে শুরু করলো, আসলে আন্টিরা আলোচনা করছিল যে বাসরাতে নাকি বিড়াল মারতে হয়, সব বররাই নাকি মারে, কিন্তু আমাদের তো বিড়াল টিড়াল কিছু দিল না। হয়তো ওরাও বুঝেছে আপনি বিয়েটা মানেননি তাই। কিন্তু আপনি যতই না মানেন, আমি তো মেনেছি, তাই সব বররা করবে। আর আমার বর কি বসে বসে আঙুল চুষবে নাকি? দরকার পড়লে আমি আপনাকে ললিপপ এনে দেবনি, কিন্তু এখন না। রিফাত বুঝতে পারল না তার কি করা উচিত। হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। একই মেয়েরে বাবা। তার ভাবনার মাঝে রিফাতের কণ্ঠস্বর ভেসে আসে, দেখি তাড়াতাড়ি করে বিড়ালটা মারুন। আমি বেলকনিতে গিয়ে দাঁড়াই। রিফাত ভ্রু কুঁচকে বলল, কেন? নিজুম উদাস কণ্ঠে বলল, একটা অবলা প্রাণীকে আপনি মারবেন তা আমি দেখতে পারবো না। রিফাত এবার মন চাইল বাড়ির সামনে খাম্বার সাথে বাড়ি খেয়ে স্মৃতিশক্তি ভুলে যেতে। মা কাকে তার সাথে বেঁধে দিল। রিফাত নিজুমকে শান্ত অথচ অভিযোগী স্বরে বলল, নিজু তুমি কি বুঝবে না? তুমি কি এতটাই বোকা? এই সব কে মারে? নিজুম মাথা নুইয়ে বলল, কিন্তু আন্টিরা বলেছে যে বিড়াল মারতে হয়। আমি শুনেছি। রিফাত বলল, এই বিড়াল সেই বিড়াল না রে পাগলি, তাহলে কি বিদেশি বিড়াল? হাই আমি এখন বিদেশি বিড়াল কই পাবো? এইবার রিফাত মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। তার মাথায় এখন একটা জিনিস ঘুরছে যে কালকেই পাবনার নাম্বারটা জোগাড় করতে হবে। কারণ নিজুমের সাথে থাকলে পাগল হবার বেশি দিন নেই। নিজুম রিফাতের হাতে লাঠিটা ধরিয়ে দিয়ে বলল, নিন তাড়াতাড়ি বিড়াল মারুন। রিফাত লাঠি না নিয়ে উঠে দাঁড়ালো, বাইরে যাবে বলে, কিন্তু নিজুম তাকে আটকে দিয়ে লাঠি দিয়ে চাইলে রিফাত দূরে সরে গেল। নিজুমও সারার পাত্রী না, সেও এগিয়ে গেল। এমন করতে করতে দুজন পুরো রুম জুড়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছে রিফাত, অথচ নিজুমের থামার নাম নেই। এই কেমন পাগলামি! তারা
কোন বিড়াল এর কথা বলেছে আর এ কি বলছে। কিন্তু বলদ রিফাতের মাথায় এতটুকু আসলো না যে নিজুম তো অনার্স পাস মেয়ে, তার অবশ্যই এই সম্পর্কে জ্ঞান থাকবে। রিফাত কখনো পর্দার আড়ালে গিয়ে লুকাচ্ছে তো কখনো খাটের নিচে দিয়ে বের হয়ে অপর পাশে দৌড় দিচ্ছে। বেচারা যে নিজেকে বাঁচানোর জন্য খাটের নিচে ঢুকে বসে থাকবে তাও পারছে না। নিজুম লাঠি দিয়ে তাকে গোতা মারছে আর বলছে, এমা এ কী কাণ্ড, আপনি বিছানার নিচে কেন লুকাচ্ছেন? দেখুন বিড়ালটা কিন্তু পালিয়ে যাওয়ার ফন্দি আটছে। নিজুমের কথাই রিফাতের মাথায় একটা জবরদস্ত বুদ্ধি আসলো। সে তাড়াতাড়ি অন্য পাশ দিয়ে বের হয়ে নিজুম কিছু বুঝে ওঠার আগেই বিড়ালটার কাছে গিয়ে তাকে এক হাতে চিমটি দিয়ে জোরে জানলার পাশ দিয়ে বাইরে সানসেট ছেড়ে দেয়। নিজুম হন্তদন্ত হয়ে আসতে নেয়, কিন্তু ততক্ষণে বিড়াল গায়েব। নিজুম অবাক হয়ে বলল, একটা ছোট প্রাণীকে আপনি এভাবে একা ছেড়ে দিলেন? আজ আপনার করা অপমানের শখে যদি ওই সেন্টটি খেয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে, আর যদি সেই সময় কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে দেয়, তখন ওর কি হবে? আজকালকার বিড়ালি সমাজ অনেক স্বার্থপর, তারা যদি ওকে হসপিটালে ভর্তি না করে। রিফাত যেন পারে না ছাদে গিয়ে চিৎকার করে দুম টানা না গান গাইতে। কোনো মেয়ের পাল্লায় পড়ল সে। এই শোকে হার পিক খেলেও দুঃখ মিটবে না। ওয়াহিদ ভাই, কিছু শোনা যায়? আরে ভাই, ভেতর থেকে বাবির বিলাপের আওয়াজই শোনা যাচ্ছে। রিফাত বোধহয় আসলেই মেরে ফেলেছে বিড়ালটাকে। রাউজা চিন্তিত গলায় বলল, ইস, নিষ্পাপ প্রাণীটা কি দোষ করেছিল? কিরে, কি করছিস তোরা এখানে? হঠাৎ নূরজাহান বেগমের কণ্ঠে রাউজা ও ওয়াহিদ চমকে উঠে। এই রে, খেয়েছে এবার। কি জবাব দেবে তারা? ওই আসলে ওয়াহিদ ভাই আমার কানে কানে একটা কথা বলছিল যে ওরে নাকি একটা মেয়ে কয়েকদিন ধরে একটা মেয়ে বিরক্ত করছিল, তাই তার থেকে পিছা ছাড়ানোর জন্য টিপস চাচ্ছিল আর কি। রাউজার কথা শুনে ওয়াহিদ চোখ বড় বড় করে তাকালো। কি বলে, কি মেয়ে? এই কথা সে কখন বলল? নূরজাহান বেগম বলল, এই বাবা, কি বলিস? সত্যি? দাঁড়া, তোর বাবাকে বলছি, দেখি সে কোনো কিছু করতে পারে কি না। এই বলে নূরজাহান বেগম চলে গেলেন আর ওয়াহিদ রওজার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালে। সে এক দৌড়ে পগার পার। এদিকে রিফাত নিজুমের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। নিজুম ভয় না পেয়ে রিফাতের দিকে এগিয়ে আসলো। রিফাত ভয়ে ভয়ে পিছিয়ে গেল। এই প্রথম মনে হয় সে কাউকে ভয় পাচ্ছে। কি করছো তো তুমি? নিজুম এগিয়ে আসতে আসতে বলল। আজকে যেন কি? রিফাত তুতলিয়ে বলল, আজ সোমবার। নিজুম বিরক্ত হয়ে বলল, আরে দূর মিয়া, ও আজকে আমাদের কি বাসর রাত? রিফাতের পাত ততক্ষণে দেওয়ালে ঠেকে গেছে। নিজুম তার কাছে গিয়ে তার বুকের কাছে দুটো বোতাম খুলে দিল। রিফাত কাঁপতে লাগলো। আরে দামড়া ব্যাটায়, এমনে মেগি রোগীর মতো কাঁপেন কেন? রিফাত মাথাটা অন্যদিকে হেলিয়ে বলল, কি করছো? নিজুম নিজের আঙুলটা রিফাতের ঠোঁটের ওপর রেখে বলল, হুশ, আজ আমাদের বাসর রাত, সেই হিসেবে। রিফাত কোনো চোখে তাকিয়ে বলল, সেই হিসাবে। নিজুম হেসে রিফাতের বুকে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে বলল, ভাবছি আমরা হানিমুনে হিমালয় যাব। রিফাত সন্দেহের চোখে বলে, কেন? এই যে কপালে একটা বেরশিক জামাই জুটেছে, তাকে বনবাসে পাঠিয়ে আমি নিজেও বনবাসে যাব। এতক্ষণে নিজুমের কর্মকাণ্ডে ভয় পেলেও এবার যেন তার কথাটা রিফাতের ইগোতে আঘাত হানল। সে এক ঝটকায় নিজেকে নিজুমের কাছে থেকে সারিয়ে নেয়। কিছুটা উঁচু স্বরে বলে, আমাকে বলদ মনে করো না মেয়ে, নিজের বউ বলে সম্মান দিতে চেয়েছিলাম, তাই এতক্ষণ সব সহ্য করেছি। তুমি স্বামীর কোনো অধিকারটা আমাকে দিয়েছো, এখনও নিজের মুখটাই দেখালে না। নিজে মুখ ঘুরিয়ে বললাম না 2 মাস অপেক্ষা করুন, সব দেখতে ও জানতে পারবেন। রিফাত এবার রেগে ওয়ার্ডরোব থেকে একটা গেঞ্জি ও লুঙ্গি নিতে নিতে বলল, হ্যাঁ থাকো নিজের অহংকার আর চেহারা নিয়ে, বলেই বাথরুমে চলে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে নিজের ঘোমটা সরিয়ে ফেলল।
চোখ থেকে পানি গড়িয়ে পড়ল এক ফোঁটা। হাতের উল্টো পিঠে তা মুছে নিয়ে বিড়বিড় করে বলল, অহংকার চেহারা, আমাকে দেখলে নিজের রাগ সামলাতে পারবেন তো? দৌড়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। এখানে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কিছুক্ষণ পর রিফাত বাথরুম থেকে বেরিয়ে নিজমকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকালো। কই গেল মেয়েটা? আবার ভাবলো হয়তো পানি আনতে গেছে। এসব ভেবে বিছানার একপাশে শুয়ে পড়লো। প্রায় আধ ঘন্টা পর নিজম দরজা ঠেলে প্রবেশ করে দরজা লাগিয়ে রিফাতকে একবার চেক করে নেয়। না, আসলেই লোকটা ঘুমিয়ে পড়েছে। সে ঘুমটা ভালো করে টেনে রিফাতের ওপর পাশে ঘুমিয়ে পড়ে। সকাল 10টা, রোদের আলো মুখে পড়তে ঘুম ভেঙে যায় রিফাতের। পাশে তাকিয়ে দেখলো নিজম নেই। তাহলে কি কাল রাতে মেয়েটা আর ঘরে আসেনি? কাল কি একটু বেশি বকে ফেলেছে মেয়েটাকে? ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে আসলো সে। দেখলো টেবিলের উপর চা রাখা আছে। সে কি, এটা কে দিয়ে গেল? রিফাত এর এইসব ভাবনার মাঝেই নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসলো। রিফাত চা রেখে নিচে দৌড় দিল। গল্প জলসানো নকশা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।